নমস্কার, রাজনীতির সাম দাম দণ্ডভেদের আরও একটা স্পেশাল এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে রাজ্যে এসআইআর পর্ব নিয়ে জমজমাট ছবি, তার সঙ্গে বিএলওরা রাস্তা নেমে পড়েছেন। আর তার থেকে সব থেকে বড় যে ছবিটা আমরা পাচ্ছি বিগত কয়েকদিন ধরে একটু একটু করে, তা হচ্ছে বারবার করে বলেছি আমরা, দুধেল গাইয়ার ভোট ব্যাংক রইল না। এবারও কষ্টের সময়, এবার অন্ধকার সময় তৃণমূল কংগ্রেসের জন্য। এতদিনের ভোট ব্যাংক আর ভোট ব্যাংক থাকছে না, যেন বেঁকে বসেছে। কি করে হলো এটা? আজকে আলোচনা করবো এক্সক্লুসিভলি এই সাম দাম দণ্ডভেদের স্পেশাল এপিসোডে। ময়ূক রয়েছেন, শুভ্রাংশু রয়েছেন, আর রয়েছেন আমাদের সঙ্গে আমাদের দুজন প্রতিনিধি, রয়েছেন অনুপম পাত্র এবং ইন্দ্রাশিস। আমি নির্দিষ্টভাবে একদম সরাসরি দুজনের কাছে যাওয়ার আগে একবার একটু একটা জিনিস বলে দিতে চাই দর্শকদের। প্রতিদিন আপনারা দেখেন, ইন্দ্রাশিসকে দেখেছেন মুর্শিদাবাদে, আগে দেখতেন ইন্দ্রাশিস মুর্শিদাবাদ থেকে এখন কলকাতায় রিপোর্টিং করছে, অনুপম ইলেকশন কমিশনে করছে, এবং তার পাশাপাশি এই সপ্তাহান্ত যেটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ। 6ই ডিসেম্বর 7ই ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ। তার মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। অনুপম, ইলেকশন কমিশনে যেটা স্বর্ণালী বললো বিএলও, তার পাশাপাশি তুই ফুরফুরা শরীফে গেছিলি, ফুরফুরা শরীফের মেজাজটাই আলাদা হয়ে গেছে দেখলাম। এবং 3 নম্বর যেটা ইনফিল্ট্রেশন, সেটা কিন্তু হাকিমপুরের যে সিচুয়েশনগুলো, সেটা নিয়ে ইন্দ্রাশিস বলবে, সেটাও কিন্তু চলছে। মানে ওভারঅল যদি এক কথায় উত্তর দিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু চাপ বাড়ছে, বই কমছে না। একদমই তাই, সরকারের চাপ প্রচণ্ডভাবে, এবং এটা অফিশিয়ালি একদম সোর্স বেসড ইনফরমেশন, একদম প্রচণ্ড চাপে রয়েছে সরকার, গভর্নমেন্ট। একটাই কারণ যারা আজকে বিএলও হিসাবে কাজ করছে, দে আর অল গভর্নমেন্ট এমপ্লয়ি। একটা জিনিস তুমি দেখো, তুমি খবরটা ব্রেক করেছিলে যে 2208টা বুথ, যেখানে না আছে মৃত ভোটার, না আছে শিফটিং ভোটার, না আছে ডুপ্লিকেট ভোটার। এটা কেন হলো? শুধু কমিশন রিপোর্ট চেয়েছে দিল্লি থেকে যে আপনারা এটা খতিয়ে দেখুন তো, যে এখানে কেন কোনো শিফটেড ভোটার নেই, মৃত ভোটার নেই। এটা তো ইলেকশন কমিশন ফেস লস হলো। সিও আমাকে যেটা জানাচ্ছেন, যেটা সম্পূর্ণটাই বিএলওরা করেছিল। অর্থাৎ বুথ লেভেল অফিসাররাই কিন্তু এই আপলোডিংটা করেছিল। যে রিপোর্ট 2208টা বুথে আমরা দেখছিলাম মৃত ভোটার নেই, এটার জন্য ওরা দায়ী। এবার এটা হঠাৎ চেঞ্জ হলো কিভাবে? দিল্লি থেকে প্রেশারাইজড হলো যে আমরা এই চেকিংটা কিন্তু দিল্লি করেছে। আবারও বলছি, মানে বিএলও ভাবতেই পারেনি অনুপম যে স্ক্রুটিনিটা এই লেভেলের হবে। স্ক্রুটিনি দিল্লি থেকে হচ্ছে, ফাঁকতাল গড়ে বেরিয়ে যাবে, কাজ হয়ে গেল, আপলোড হয়ে গেল। আমি প্রথমে এর আগে একদিন বললাম, ছাকনির মতন ছাকছে। এইটা বুঝতে পারিনি এখানকার দিল্লি পুরো সেটআপটা দেখছে। দিল্লি যখন দেখছে ডেটাতে যে 2208টা বুথে কোনো শিফটেড ভোটার নেই, কোনো মৃত ভোটার নেই, সঙ্গে সঙ্গে কলকাতা সিও অফিসে যোগাযোগ। কলকাতা সিও অফিস থেকে সঙ্গে সঙ্গে ডিও, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে সঙ্গে সঙ্গে ফোন করে বলা হয় এই বুথে আপনারা দেখুন। যেহেতু কমিশন একটা অপশান রেখেছিল যে রিচেক করা যেতে পারে, আবার সেটাকে ঠিক করা যেতে পারে, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ঠিক হয়েছে। এটা যদি 11 তারিখের মধ্যে ঠিক না হয়, আর যদি একটা বুথেও যদি কোনো শিফটেড ভোটার, মৃত ভোটার বা কোনো ডুপ্লিকেট ভোটার না থাকে, সেই বিএলওর কপালে বিরাট দুঃখ আছে। আমি ইন্দ্রাশিসও রয়েছে, শুভ্রাংশুদা। ইন্দ্রাশিস মুর্শিদাবাদেও যেরকম অনেকগুলো, এই যে আমাদের পরবর্তী বক্তা কার্তিক মহারাজ, মুর্শিদাবাদ নিয়ে একটা লম্বা আলোচনা আমরা এরপরে করব, কিন্তু মুর্শিদাবাদ ছাড়াও এখানেও এই ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ, এই সমস্যা, এটা নিয়ে একদম নিবিড়ভাবে রিপোর্টিং করেছো, ডিপ রিপোর্টিং। তো মানে এটা কি এখনো চলছে এই প্রসেসটা? অনুপ্রবেশের যে সমস্যাটা, সেটা যেরকম মুর্শিদাবাদে রয়েছে, পাশাপাশি রাজ্যের যে সমস্ত সীমান্তবর্তী মূলত যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মুর্শিদাবাদের যে জলঙ্গি বা সাগরপাড়ার দিকে, সেখানে কিন্তু অবাধে তাদের অনুপ্রবেশটা হয়েছে। এখনও পর্যন্ত তারা বিভিন্ন জায়গাতে গা ঢাকা দিয়ে রয়েছে। আমি যেখানে গিয়েছিলাম হাকিমপুরে যে অনুপ্রবেশকারীরা তারা এখন পালিয়ে যাচ্ছে, সেইখানে তারা রাত্রি কাটাচ্ছে দোকানের নিচে। ছাউনি করে দেওয়া হয়েছে, ছাউনির নিচে তারা রাত্রি কাটাচ্ছে। কেন? তাদেরকে খাবার দাবার দিচ্ছে সেখানকার তৃণমূলের কর্মীরা। এবং সেখানে যখন আমরা যাই ময়ূকদা, সেখানে তৃণমূলের যারা কর্মী তারা আসছে, তাদেরকে খাবার দিচ্ছে, এবং আমাদেরকে কার্যত বলছে যে আপনারা আসছেন, খবর করছেন, চলে যাচ্ছেন, ওদেরকে খাবার দেবেন না। মানবিকতা না, মানবিকতা তো রয়েছে, মানবিকতা তো রয়েছে, হ্যাঁ। এবং না, সেই খাবার দাবার গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কি বলছে, আসছে বছর আবার হবে, মানে এরপর আবার ব্যবস্থা করে দেবো, ডোন্ট ওয়ারি, এখন চলে যাও, পরে আবার ফেরত চলে আসবে। হাবভাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজেও হাবভাবে বলেছেন যে কাউকে বিতাড়িত করা হবে না, সবাই চলে আসবে। আপনারা যারা যেভাবে আছেন সেভাবেই থাকবেন, কেউ এখান থেকে বিতাড়িত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আর বিতাড়িত করলে যদি বর্ডার থেকে কাউকে করে, আমি যেমন মৎস্যজীবীদেরও ফিরিয়ে আনি, তাদেরও কোর্টে কেস করে ফিরিয়ে আনি। বিচার এখনও আছে,
বিচারের বাণী নীরবে নিভৃতে যাতে না কাঁদে, আমরা তার জন্য সর্বদা আপনাদের পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, শান্তির সাথে বাঁচবো। না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঠিক আছে, এটা ইলেকশন কমিশন মমতা কত কি বলছেন, তো যেটা বলার আমার বিষয় তোমার কি মনে হচ্ছে, তুমি এই যে এই মিষ্টি করে হাসিটা হাসলে, ইলেকশন একদম ঠিক বলেছো, জ্ঞানেশ কুমারের এসে জ্ঞানগঞ্জ দেখে যাওয়া উচিত। জ্ঞানেশ কুমার, এবং এটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে জ্ঞান গর্ব কথা ওখান থেকে বললে হবে না, মানে এই মুচকি হাসি অনেক কিছু বলে দিচ্ছে। ইলেকশন কমিশনের রেসপন্সিবিলিটি আছে। একটু আগে স্বর্ণালী বললো দুধেল গাই, এটা ওয়ার্ড ইউজ করলো, অনুপম গেছিল যেখানে, অনুপম গেছিল ফুরফুরা শরীফে, সেই দুধেল গাই যাদেরকে বলা হচ্ছে তাদের মধ্যে তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই তো। ফুরফুরা শরীফ বলছে এটা ধোঁয়া উঠছে, হুমায়ুন কবির এত লম্ফঝম্প করছিল, সেও তো দল গর্বে বলছে। সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে। তিনি গর্জে উঠলেন যে অকাপ সম্পত্তি নিয়ে যদি আমরা যদি পথে নামি, ওনার চেয়ে খারাপ কেউ নাই। হঠাৎ অকাপ সম্পত্তি টোটাল জমা করতে বললেন, সেটা বললেন কত, যে তারিখে শেষ হবে তার এক সপ্তাহ আগে। তার কত বড় দ্বিচারিতা, কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব। যদি সত্যিকারের ভোট হয়, কি বুঝলেন, স্বাধীনভাবে ভোট হয়, মমতার নাম পশ্চিম বাংলাদেশ মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছেন। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দিবার ব্যাপার আছে। লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে অকাপটা নিয়ে, তাহলে সেইটা কেন করছে? তো দুধেল গাইরা আর দুধ দেবে না বলছে, দুধ দেবে না, এখন ইম্পোর্টেড দুধেল গাই দরকার। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, একটা বাংলায় আমাদের বাঁকুড়ায় একটা কথা আছে, কথাটা হচ্ছে মানে কথাটা একটু মানে বাঁকুড়ায় চলতি ভাষায় বলে আর কি বলে, এঁড়ে গরু না টেনে দু, মানে গরুটা এঁড়ে, তা টেনে দুলে হবেটা কি? তো মানে মানে যে কথাটা হচ্ছে, মানে যে গরু দুধ দেবে সে গরুরা বলছে দুধ দেবো না, আর যে গরুরা দুধ দিতে পারে না তারা তো কোনোভাবে কিছু করতে হবে না, তাদের ইলেকশন আটকে দিয়েছে। মানে এরে গরু মানে পুরুষ গরু, তুমি হয়তো বুঝতেই পারো নি। বলছো অনুপ্রবেশকারীদের কোনোভাবেই মমতা আটকাতে পারবেন না, মানে এটা অ্যাটলিস্ট তোমার কাছে কি খবর আছে? মানে তৃণমূল সূত্রে কি, মানে এটা কি তৃণমূলও বুঝতে পারছে যে এই ড্যামেজটা আর মানে কোনোভাবে রিকভার করা যাবে না? যদি হতো তাহলে এই প্রত্যেকটা বাড়িতে যারা কাজ করতো তারা কোথায় গেল? তারা এখন এবার সবাইকে জেনারেলাইজ করে বলে দেওয়া যে অনুপ্রবেশকারী হয়তো বাড়িতে গেছে, তৃণমূল যেটা বলছে লক্ষ্মীকান্তপুরে গেছে, হয়তো হাবড়াতে গেছে, ও হকিমপুরে গিয়ে যে খবরটা করে এলো। তুই ওখানে কি দেখেছিলি? হাকিমপুরে গিয়ে আমরা দেখলাম যে দোকান করা আছে, দোকানের নিচে ছাউনি, মানে ওখানে কি রিয়েল ইনফিল্ট্রেটর, মানে বাংলাদেশিরা সত্যি আছে? হ্যাঁ, এবং তারা মানে ব্যবসা করতে যাওয়া আসা করছে না, মানে তুই যেরকম ভাবে দেখেছিস যে মানে গোজাডাঙ্গা বা তোদের ওখানে মানে কেউ নাটক করছে কিনা তুই জিজ্ঞাসা করছিস? আমি বলছি যে অনেকে এরকম ভারত বাংলাদেশের মধ্যে অনেকে সকালবেলা শাড়ি নিয়ে যায়, ব্যবসা করে বিকেলবেলা চলে আসে, এরকম সিচুয়েশন নয়। না, তারা নিজেরা স্বীকার করছে যে তারা সেখানে অনুপ্রবেশ করেছে, দালালদেরকে টাকা দিয়েছে, কাউকে 10,000 টাকা, কাউকে 12,000 টাকা পর্যন্ত তারা দিয়েছে। এবং রীতিমতো সেখানে এই সমস্ত সীমান্তবর্তী যে এলাকাগুলোতে সেখানে আমরা একটা বাইটও শুনেছিলাম যে একজন কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তার মাধ্যমে কার্যত সমস্ত রকম তথ্য, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত কিছু নিয়ে সেখানে তারা বসবাস শুরু করছে। এটা একবারে তারা কিন্তু স্বীকার করছে। বাড়ি বলে তো দিলাম, আর শোন, খুলনায় বাড়ি আর কোথায় বাড়ি দাদা, খুলনায় বাড়ি আর কোথায়? এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আর রয়েছে? না কিছু না। এখানে কোনো সরকারি সুযোগ সুবিধা পেতেন? না। কোনো রকম সরকারি, রাজ্য সরকারের যে প্রকল্প কিছু পেতেন? এখন বাড়ি চলে যাচ্ছেন, তাই? কেন যাচ্ছে? এখানে এই কাগজের সমস্যা হচ্ছে বলে চাইছি, এখন থাকতে দেবে না, এনআরসি না কি হচ্ছে এটা। আপনার কাছে কোনো বৈধ নথি কিছু রয়েছে? কোনো কিছুই থাকলে আর এখান থেকে যেতাম না, ঠিক আছে? সরকারি কোনো সুযোগ সুবিধা পেতেন? অনেক তো সুযোগ সুবিধা। কোনো ডকুমেন্টই নেই, সরকারি সুবিধা কোথা থেকে পাবো? আরো মাধ্যমে এসেছিলেন? হ্যাঁ, ওই ভাটার ঠিকাদার যারা তারা নিয়ে আসছিল, ওই ভাটায় কাজ করা হয়েছিল। কত টাকা নিয়েছিল নিয়ে আসতে? দিয়েছিলাম, ওই কাজ করে টাকা আস্তে আস্তে করে দিয়েছিলাম, 2,000 না 3,000 করে নিয়েছিল। মানে এখানে কত বছর থেকে আছেন ভারতে?
বললাম তো 4 বছর 4.5 কোথায় কোথায় ছিলেন? কলকাতা। তারা যে আজকে চলে যাচ্ছে এসআইআর এর কারণেই তারা চলে যাচ্ছে, সেই কথাও কিন্তু তারা স্বীকার করছে। ফলে তারা যে আসছে চলে যাচ্ছে ব্যবসা করে, এমনটা কিন্তু তারা তারা করছে এখানে না। ছিল, তারা এখানে স্বীকার ছিল। করছে। না, আমার একটা অন্য প্রশ্ন রয়েছে, অনুপম রয়েছে এখানে, যে এই ব্যাপারটা কি কমিশনের নজরে এসছে? ধরা যাক অমুক জায়গার অমুক কলোনির লোকজনেরা এসআইআর এর ভয়ে গা ঢাকা দিল তমুক জায়গা, যেটা ও কিছুক্ষণ আগে বললো, মুর্শিদাবাদে জলঙ্গির সহ আরো একাধিক জায়গায় হচ্ছে। কিছু একটা বড় অংশ বা কিছু একটা অংশ, ছোট বড় মাঝারি, তারা চলে গেল হচ্ছে নিজের দেশে, ঘর বাপসি হলো তাদের, বাংলাদেশ চলে গেল। বাকি একটা অংশকে গা ঢাকাতে বন্দোবস্ত হতো শাসক দলেরই কেউ কেউ করে দিল, অমুক জায়গায় লুকিয়ে থাক, এখন এসআইআর ফর্ম টম বিলি জমা দেওয়া হয়ে যাক, তারপর তোরা আবার বেরোবি। তাতে এরকম এই জিনিসগুলোকে কমিশন কি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে? বা এই ধরনের এসআইআর হয়ে যাওয়ার পর মানে তারা কি আদৌ কোনো লাভ হবে? তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য, কারণ তারা তার ভোটার থাকবে না, তাহলে গা ঢাকা দিয়ে রেখে আলটিমেটলি কোনো লাভ হবে তৃণমূলের, নাকি ওদেরকেও ফাইনালি খুঁজে বার করা যাবে? কি মনে হয়? এটা রাজ্য সরকারের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াবে। বোঝা হয়ে গেল মানে না, তোমার ভোটার আইডি কার্ডে না ভোটার তালিকার নাম উঠলো, এদিকে তুমি সমস্ত প্রকল্পও পাবে, রাজ্য সরকারের ঘাড়ে এরা বোঝা হয়ে থাকবে। এবার সরকারকে ডিসিশন নিতে হবে, একটা জায়গায় সিদ্ধান্তে আসতে হবে। ঠিক। না, রাখবো না নবান্নেরও তো চাপ বাড়ছে, যে অফিসাররা এই ফরেনার্স অফিসে, তাদেরকে তো প্রতিদিন যাওয়া আসা করতে হবে। তুমি ধরে নাও না, আমরা স্টুডিও থেকে অফিস যাই, অফিস থেকে বাড়ি যাই, এই সিচুয়েশন, সেখানে যদি প্রতিদিন আমাকে বলা হয় যে অন্য একটা অফিসে যেতে, অফিসারদের আমি আমার কাছে একদম দায়িত্ব নিয়ে বলছি, যে সূত্রের খবর সরকারি অফিসার আমলারা বিরক্ত যে এইটা যদি করতে হয়, যেভাবে টানা হ্যাচড়া হচ্ছে। প্রথম এসআইআর নিয়ে শুভ্রাংশু আমাকে বলেছিল যে এটা হচ্ছে না কেন, এটা কমপ্লিটলি তো ইগল লড়াই থেকে এটা পুরোটা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ আর এইটা নিয়ে, এসআইআর নিয়ে যে ইগল লড়াইটা করলো স্বর্ণালী, 6 মাস আগে এগুলো হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে ভাষণ দিয়েছেন, ভাষণ দিয়ে কিন্তু বাড়ি চলে যাচ্ছেন। কেসটা কারা করবে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কি নিজে করবে? না, বিডিওদের চাপ দেওয়া হচ্ছে। বিডিওদের নিচে যারা আছেন তাদের বলছে, এই তোমরা একটু কি এত এতে করে সরকারি কাজ করো, আমি কিন্তু সিএমকে বলে দেবো, তোমরা আরো 12টা অবধি থাকো। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যারা সরকারি আধিকারিক, তাদের মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। এবং আমি বারবার সে কারণে আমি স্বর্ণালী, শুভ্রাংশুদা সবাই একসাথে বলছি যে সরকারি কর্মীদের একদম ডিরেক্ট ভিক্টিমাইজ করা যাবে না, কিন্তু বিএলওদেরও কিন্তু সত্যিই চাপ বাড়ছে, হচ্ছে তো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য দায়ী। এবং রাজনৈতিক সিদ্ধান্তটাই ভুল হয়ে যাচ্ছে। আমি ওই বললাম না, ওই যে মানে ডিলে করতে 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 পুরো চাপটা করে এদের ঘাড়ে বসাচ্ছে। পোস্টাল ব্যালট বোধহয় এবার আরো বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়তে পারে। এমনি বিরুদ্ধেই ছিল। আমি যেটা অনুপম যে শেষ করে নে, তাহলে এদেরকে নিয়ে এবার তৃণমূল করবেটা কি? এটা সরকারকে সিদ্ধান্ত নিতে, মানে এমন এক শ্রেণীর, একটা শ্রেণী হচ্ছে গরু বা গাই, হ্যাঁ, যারা দুধ দিতে পারে কিন্তু দুধ দেওয়ার কোনো অপশনই রইল না। এদেরকে হয় রেখে দিতে হবে, রেখে দিলে বোঝা, মানে সেই সরকারি প্রকল্প, রেশন কার্ড দিতে হবে, স্বাস্থ্যসাথী দিতে হবে। আর যদি এদেরকে বার করে দিতে হয় তাহলে একেবারে বর্ডারের উপরে রাখতে হবে। এটা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই সিদ্ধান্তটা সরকার এখন নেবে না। না, তাহলে কিসের জন্য এই সিদ্ধান্তটা এই নির্বাচনের পর হবে। কারণ নির্বাচন কমিশন একজনও বাংলাদেশিকে কলার ধরে বাইরে করবে না, করার অধিকার নেই। এটা তো অধিকার নেই, এটা করবে অ্যাডমিনিস্ট্রেশন। এটা করবে পাড়ায় পাড়ায় লোকাল পুলিশের ইনফরমার, যে আমার বাড়ির পেছনে একজন বাংলাদেশি লুকিয়ে আছে, সে এসআইআর এ ফর্ম ফিল আপ করেনি, অথচ এখানে বসে রয়েছে, তাকে পুলিশকে ওই লোকাল ইনফরমার ইনফর্ম করবে, পুলিশ সেটাকে আইডেন্টিফাই করবে, পুলিশ তারপর তাকে বর্ডারের বাইরে ব্যবস্থা করবে। কিন্তু যদি সরকার একে রেখে দেয় তাহলে বোঝা, নির্বাচনের পরও যদি এই সরকার থাকে, সরকার বদল হয়, তারা সিদ্ধান্ত নেবে, যে সরকারই আসুন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। হয়তো এই মুহূর্তে এনুমারেশন ফর্ম ফিল আপ করলো না, নাম উঠলো না, কিন্তু কোথাও না কোথাও তোমাদের কথা অনুযায়ী ঘাপটি মেরে বসে রয়েছে, কারণ তার এখানে রোজগারটা হচ্ছে, তার কি যায় আছে ভোট না। কত লোক আছে যারা এমনি ভোটও দেয় না, ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও। তো এই ঘাপটি মেরে বসে থাকা লোকগুলো, মানে আমি প্রকল্পের টাকা পাবো, দুবেলা দুমুঠো খেতে পারবো, ভালোভাবে থাকবো, একটা বাড়ি ব্যবস্থা করে নিলাম, আমি থেকে গেলাম, ভোট দেবো না। সরকারকে সিদ্ধান্ত করলো, কেউ কিছু বলার নেই। এবং এরা কিন্তু ক্রাইম করলো আইডেন্টিফাই করা যাবে, কিছু করা যাবে না। একদম স্বর্ণালী, আমরা মোটামুটি এই সেগমেন্টটা সেটা আজকে একটু সংক্ষিপ্ত রাখি, তার কারণ এর পরে যিনি বক্তা বলা যায় তার বা তাদেরই এই সপ্তাহান্ত। আমি এই কথার সূত্র ধরে বলি ময়ূক, যেরকম সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এরপর, ঠিক সেরকম ভাবেই আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের বা আপামোর, আমি যদি আরো ব্রডার অ্যাসপেক্টে ধরি, পশ্চিমবঙ্গের মানুষকে, ভারতীয়দের বা পশ্চিমবঙ্গে যারা বাঙালি হিন্দু নির্বিশেষে যারা পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতের নাগরিক, তাদের খুব একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। এবং কিসের ওপর সিদ্ধান্ত নেবেন? অনেক কিছু রটনা দীর্ঘদিন ধরে ছিল, অনেক রটনা, অনেক ধরনের বদনাম। আজকে স্টুডিওতে এমন একজন থাকছেন যার কথা বা যার বার্তা এই মুহূর্তে সত্যি সত্যি বোধহয় সব থেকে বড় হেডলাইন হওয়ার জায়গায়, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য, হিন্দু মুসলিম নির্বিশেষে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।